কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী এক কোনায় বসে খালি টেবিল চাপ। রাশেদ প্রধান তাই ভারতকে খুশি করার জন্য ভারতের দূতাবাস ঘেরাও দিচ্ছে। বিএনপি থেকে আসন পাবেন না এটা একটা ইঙ্গিত পেয়ে তিনি ওই একটা পজিশন নিচ্ছে। রাশেদ প্রধান শুধু আজকে এরকম না, তার বাবাও এরকমভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আপনার গাদ্দারি করেছেন বলে একটা প্রচলন আছে এবং সেখান থেকেই বিএনপি থেকে তাদের বের হয়ে যাওয়া সেই একই এটা একটা সিলসিলা। ঠিক আছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি কিনা রাষ্ট্রের জনগণের ভোটের নির্বাচিত সরকার প্রধান, তাকে নিয়ে এবং সেটার প্রতিক্রিয়া যদি আমরা রাস্তায় দেখাই তাহলে কিন্তু কালকের গণতান্ত্রিক পরিবেশটা থাকবে না। বিধেই আমরা এখনও সংযত আছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে আমরা কতদিন সংবরণ করব, আমাদের নেতাকর্মীরা কতদিন ধৈর্য ধারণ করবে সেটাও একটা প্রশ্নের বিষয়। কারণ আপনি জানেন, আপনাকে আমি যদি ইট মারি পাটকেল খাওয়ার জন্য আমারও রেডি থাকতে হবে। কে এই রাশেদ প্রধান আমরা আসলে জানতে চাচ্ছি বা জানতে যাচ্ছে এই ভিডিওতে। আমাদের বর্তমানে যে একজন বাংলাদেশের টপ লিডার হচ্ছে রাশেদ প্রধান। তিনি বর্তমানে সামাজিক কিছু মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সভা সমাবেশে সে বর্তমানের যে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন তাকে নিয়ে বিভিন্ন ধরনের সে মন্তব্য করে থাকেন, আমরা যা দেখতে পাই আর কি। সে এই কয়েকদিন যাবৎ বর্তমান বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আরও যারা মন্ত্রী, ক্যাবিনেটের মন্ত্রী রয়েছেন তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সে কুরুচিপূর্ণ কথা বলে থাকেন। এ বিষয়ে বিভিন্ন দলের নেতারা, বিশেষ করে ছাত্র দলের একজন নেতা এর প্রতিবাদ করেছেন, যা আমরা এই ভিডিওতে দেখব। এবং কুরুচিপূর্ণ কথা বলার মাধ্যমে তিনি যে রাজনৈতিক যে চর্চা করতে চাচ্ছেন এটা আসলে কোনো গণতান্ত্রিক রাজনীতির চর্চা নয়, সেটাও বলেছেন একজন ছাত্রদল নেতা। এবং তিনি যে অবস্থা বিলং করতেছে বাংলাদেশে তাতে যা বোঝা যাচ্ছে যে নেক্সটে তার যে স্টেপগুলো আছে তাতে আসলে বিএনপির যে সকল সিনিয়র নেতাবৃন্দ রয়েছে তাদেরকে সে বিভিন্নভাবে তার কথার মাধ্যমে আঘাত করে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করতেছে, যতটুকু বোঝা যাচ্ছে। আমাদের যে নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশের মনোনীত জনগণের ভোটে নির্বাচিত হয়েছে জনাব তারেক রহমান। নির্বাচিত হওয়ার পরেও তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাকে খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র বলেও সম্বোধন করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের কুমন্তব্য করে যাচ্ছেন এই রাশেদ প্রধান। আসলে এটা কতটুকু যৌক্তিক এবং তার কথাবার্তা এইটা আসলে তার সাথে যায় কি না বা যাদেরকে বলছে তারা এর ফিডব্যাক কী দিচ্ছে আমরা এই ভিডিওতে জানবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সটে এরকমের তথ্যবহুল নিউজ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি, তারপরে আমরা বলছি যে আসলে ভিডিওতে কী হয়েছে বা উনি কী কথাগুলো বলেছেন, কেন বলেছেন সেই বিষয়ে আমরা আসলে অ্যানালাইসিস করব। তো চলেন আমরা ভিডিওটি দেখে আসি। রাশেদ প্রধান বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার বর্তমান সহসভাপতি ও মুখপাত্র। 1984 সালের 16 অক্টোবর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের ছেলে। তার দাদা মৌলভী গমির উদ্দিন প্রধান ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার। ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি এবং আইডিয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে মালয়েশিয়ার লিম কক উইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন রাশেদ প্রধান। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছেন। এখান থেকে ফেরত আসুন, তাহলে শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে। বিএনপি নেতাকর্মীরা বলছেন রাজনৈতিক শিষ্টাচার অমান্য করেছেন তিনি। অনেকে আবার বলছেন বিদেশি নেওয়া উচ্চশিক্ষা ব্যক্তি রাশেদের জীবন আলোকিত করতে পারেনি। নেতাদের দাবি নির্বাচনের আগে বেশ কয়েকবার তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলেও এবার সব সীমা অতিক্রম করেছেন রাশেদ প্রধান। গত 15 এপ্রিল এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা নিয়ে চলছে সমালোচনার ঝড়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা
কারণ আমি নিশ্চিত নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। একই সঙ্গে তিনি দাবি করেন তারেক রহমান নিজের দলের ইতিহাসই জানেন না। এ সময় যিনি নিজের দল বা নেতাকর্মীদের চেনেন না, তিনি দেশকে কিভাবে চালাবেন এমন প্রশ্ন তোলেন রাশেদ প্রধান। জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে, এটা এখন আমাদের প্রশ্ন। জাগপা নেতার এই লাগামহীন বক্তব্যের প্রতিবাদ করেছেন ঝিনাইদহ 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক গণ অধিকার পরিষদ নেতা মোহাম্মদ রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, 11 দলীয় জোটের নেতা রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে, প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে। এখন যদি এর জবাবে ছাত্রদল বা যুবদল লিমিট ক্রস করে, সেটা কি ভালো হবে? আওয়ামী সরকারের রেখে যাওয়া অবশিষ্ট কাজের দায়িত্ব নিয়েছে বিএনপি। রাশেদ খান ছাড়াও সাধারণ মানুষও এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি থেকে আসন না পাওয়ার ক্ষোভ থেকেই রাশেদ প্রধান এমন আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। আসলে বাকস্বাধীনতার নামে আসলে অপপ্রচার এবং ব্যক্তি আক্রমণকে হাতিয়ার হিসেবে নিয়ে নিচ্ছে, এবং আমি যদি ইট মারি পাটকেল খাওয়ার জন্য আমারও রেডি থাকতে হবে। যাকপর রাশেদ প্রধানের যিনি বোন, উনি মূলত সংরক্ষিত আসনের প্রার্থী, সেই জায়গায় কিছু সুবিধা নেওয়ার জন্য উনি ওনার বক্তব্য বিবৃতির মাধ্যমে বিরোধী দলকে খুশি করতে যাচ্ছে। যা খুশি তা বলাটাকেই আসলে স্বাধীনতা মনে করি। তাহলে আমাদের দলও যদি পাল্টা এই ধরনের চর্চা করে, তাহলে সুস্থ গণতান্ত্রিক চর্চা থাকবে না। জাকপার যিনি মূলত মুখপাত্র হিসেবে আছেন রাশেদ প্রধান, সাম্প্রতিককালে যেই ধরনের বক্তব্য দিচ্ছে, সেটা আসলে সুস্থ গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ না। তারা আসলে বাকস্বাধীনতার নামে আসলে অপপ্রচার এবং ব্যক্তি আক্রমণকে হাতিয়ার হিসেবে নিয়ে নিচ্ছে এবং প্রয়োগ করার চেষ্টা করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি কিনা রাষ্ট্রের জনগণের ভোটের নির্বাচিত সরকার প্রধান, তাকে নিয়ে এবং সেটার প্রতিক্রিয়া যদি আমরা রাস্তায় দেখাই, তাহলে কিন্তু কালকের গণতান্ত্রিক পরিবেশটা থাকবে না। বিদেই আমরা এখনো সংযত আছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, আমরা কতদিন সংবরণ করব, আমাদের নেতাকর্মীরা কতদিন ধৈর্য ধারণ করবে, সেটাও একটা প্রশ্নের বিষয়। কারণ আপনি জানেন, আপনাকে আমি যদি ইট মারি পাটকেল খাওয়ার জন্য আমারও রেডি থাকতে হবে। তারা যদি সেটার জন্য রেডি থাকে, ওয়েল, সামনে সেই ধরনের পরিবেশ আসবে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের জনগণ সেই ধরনের পরিবেশ দেখতে চায় না। অতীতে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার সময়ে দেখেছি, সরকারকে খুশি করার জন্য অনেকেই তোষামোদি করতো এবং জিয়া পরিবারকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলতো, অশালীন বক্তব্য দিত, যাতে করে সরকারের সুযোগ সুবিধাগুলো বেশি নিতে পারে। কিন্তু এবার সেটা বাকস্বাধীনতার কারণে ভিন্ন উপর মূলত এটা করছে বিরোধী দলের যিনি নেতা আছেন শফিকুর রহমান, উনি উনার আশেপাশে কিছু ইতর শ্রেণীর লোকজনকে জড়ো করেছে, যারা মূলত তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে সরকারকে বিপদগ্রস্ত করার একটা চেষ্টা বা অপপ্রয়াস করছে, যার ফলশ্রুতিতে শফিকুর রহমানের আস্থাভাজন হওয়া, বা আমি যদি বলি স্পেসিফিক্যালি সংরক্ষিত মহিলা যারা প্রার্থী আছেন তাদের নাম ঘোষণা করবে সরকারি দল এবং বিরোধী দল। সেখানে আমি যতদূর জানি, জাকপর রাশেদ প্রধানের যিনি বোন, উনি মূলত সংরক্ষিত আসনের প্রার্থী, সেই জায়গায় কিছু সুবিধা নেওয়ার জন্য উনি ওনার বক্তব্য বিবৃতির মাধ্যমে বিরোধী দলকে খুশি করতে যাচ্ছে। আসলে এর মাধ্যমে সুস্থ গণতান্ত্রিক চর্চা থাকে না। এখন যদি আমি পাল্টা বলি, আমাদের ছাত্র দলের কোনো সংগঠন বা অন্য কেউ যদি জামাতের যিনি আমির আছেন বা বিরোধী দলের নেতা, ওনাকে অনেকে চুম্মা শফিক বলে, অনেকে সমকামী হিসাবে বলে, এখন আমরা কি এগুলোকে প্রশ্রয় দিব? এগুলো তো বাকস্বাধীনতা না। আপনি বাকস্বাধীনতার নামে যদি যা খুশি তা বলাটাকেই আসলে স্বাধীনতা মনে করি, তাহলে আমাদের দলও যদি পাল্টা এই ধরনের চর্চা করে, তাহলে সুস্থ গণতান্ত্রিক চর্চা থাকবে না। আমরা 5 আগস্ট পরবর্তী সময় সেটার পরিবর্তন চেয়েছি, এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ওনার আশেপাশের এই ইতর শ্রেণীর যারা আছে তাদেরকে তাদের মুখে লাগাম টেনে ধরবেন এবং শব্দ প্রয়োগে সচেতন করবেন, যাতে করে ভবিষ্যতে সুস্থ গণতান্ত্রিক চর্চার পরিবেশ থাকে এবং রাজনৈতিক যে পরিবর্তনটা আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে পেয়ে এসেছি বা আমরা চেয়েছি, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই গণতান্ত্রিক উপায়ে বিরোধী পক্ষ সরকারের সমালোচনা করবে। উনি ভুল সময়ে ভুল নাম্বারে ডায়াল করেছেন, এগুলো জামাতের জাকাতের টাকার জন্য এই হুঙ্কার দিচ্ছেন। রাশেদ প্রধান তাই ভারতকে খুশি করার জন্য ভারতের দূতাবাস ঘেরাও দিচ্ছে। বিএনপি থেকে আসন পাবেন না, এটা একটা ইঙ্গিত পেয়ে তিনি ওই একটা পজিশন নিচ্ছে। রাশেদ প্রধান শুধু আজকে এরকম না, তার বাবাও এরকমভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আপনার গাদ্দারি করেছেন বলে একটা প্রচলন আছে, এবং সেখান থেকেই বিএনপি থেকে তাদের বের হয়ে যাওয়া, সেই একই এটা একটা সিলসিলা, ঠিক আছে, ওই একই আচরণ বাবার পথেই হাঁটছে। হ্যাঁ, সমস্যা নাই, আমরা রাজনৈতিক ময়দানে বিভিন্ন জন পক্ষে বিপক্ষে থাকবে, সেই জায়গা থেকে আপনারা বারবার রাশেদ প্রধান ভাইয়ের কথা বিষয় জিজ্ঞাসা করছেন, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড আপনার হলো রাজনীতির জন্য খুব ভালো,
কিন্তু উনি ভুল সময়ে ভুল নাম্বারে ডায়াল করেছেন। কেন ভুল নাম্বারে ডায়াল করেছেন? এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে করে তারেক রহমানের যতগুলো উদ্যোগ আছে সবগুলো উদ্যোগে দেশের জন্য ভালোই হচ্ছে। তো রাশেদ প্রধানদের চোখে যদি আপনার কৃষকদের ঋণ মওকুফের বিষয়টা না পড়ে, ফুটপাতে হকার উচ্ছেদে তা বিষয়ে না পড়ে, অথবা রাশেদ প্রধানদের চোখে যদি ফ্যামিলি কার্ডের বিষয়গুলো না আসে, অথবা নকল বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রীর তৎপরতা যদি চোখে না পড়ে, তাহলে রাশেদ প্রধানরা বলবো যে এই যে হুঙ্কার দিচ্ছেন এগুলো জামাতের জাকাতের টাকার জন্য এই হুঙ্কার দিচ্ছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। হয়তোবা অফিস ভাড়ার জন্য এই হুঙ্কার দিচ্ছেন, হয়তোবা তার এসির বিলটা দেওয়ার জন্য হুঙ্কার দিচ্ছেন। তো এই বিষয়গুলো কারণে তাদের গলার ভয়েস না বলে তো বাড়লেন তো কেউ টাকা দিবে না। হ্যাঁ, সেই ভয়েস বাড়ায়েই উনি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ভারতীয় দূতাবাস বা কোনো দূতাবাস ঘেরাও দিলে বাংলাদেশের সম্মান বাড়ে না কমে? তাহলে ভারত চায় বাংলাদেশের সম্মান কমুক, তাই না? তাহলে ভারতের দূতাবাসে ঘেরাও দিয়ে যারা বাংলাদেশের সম্মান কমায় তারা ভারতকে লাভবান করে। তাহলে কি আমরা বলতে পারি রাশেদ প্রধান ভাই ভারতকে খুশি করার জন্য ভারতের দূতাবাস ঘেরাও দিচ্ছে? বাস্তবে কি ভারতের দূতাবাসে ঘেরাও দিয়ে কোনো লাভ আসেনি? লাভ আছে? তাহলে আমরা যা বুঝলাম আর কি, ভিডিওতে যা দেখলাম তাতে আসলে আপনাদের কি মনে হয়েছে আমি জানি না। তবে আমার যতটুকু মনে হয়েছে যে সে বর্তমান যে সরকার রয়েছে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন রকমের সে কথাবার্তা বলে যাচ্ছে, এবং তার কথাবার্তাকে জনগণ কতটুকু রায় দিচ্ছে বা সায় দিচ্ছে সেটা আমি এখনও আমার বুঝে আসে না। তবে বাংলাদেশে যে গণতান্ত্রিক রাজনৈতিক যে চর্চা সেটা আসলে এভাবে হয় না। এটা হচ্ছে গিয়ে পরনিন্দা করার মতো হচ্ছে। তাকে বিভিন্নভাবে হচ্ছে গিয়ে কথার মাধ্যমে তাকে হচ্ছে গিয়ে আঘাত করা হচ্ছে। তো রাজনৈতিক চর্চা হওয়া উচিত আমি মনে করি গণতান্ত্রিক, এবং সেটা অবশ্যই সামঞ্জস্যতা বজায় রেখে এবং অবশ্যই যার যার অবস্থান থেকে সম্মান দিয়ে বলা উচিত। এভাবে অপমানজনক কথা বলে, হেনস্থা করে এবং বিভিন্ন সময় কুরুচিপূর্ণ মন্তব্য করা আসলে কতটুকু যৌক্তিক আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি মনে করি এই গণতান্ত্রিক দেশে বর্তমান বৃহৎ দল হচ্ছে বিএনপি, এবং তারা বিভিন্নভাবে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অবশ্যই সংসদে বিরোধী দল রয়েছে, তারা বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের সঠিক যে গাইডলাইন সেটা দেওয়ার চেষ্টা করছে। একটি কথা কিন্তু এই সংসদে হয়েছিল যে আসলে বিরোধী দল যে শুধুই সব কিছুর বিরোধিতা করবে তা কিন্তু নয়, তাদের সমন্বয়ে হচ্ছে গিয়ে একটি সংসদ চলে, এবং দেশকে কিভাবে সুসংগঠিত করা যায় এবং দেশকে সুন্দর কিভাবে চালানো যায় সেই বিষয়টা তারা আসলে সেই সংসদে বসে নির্ধারণ করে। আমরা বাইরে যারা আছে আমরা এর সুফলটা অবশ্যই ভোগ করব, কিন্তু বিভিন্ন সময় তাদেরকে যদি হ্যারেস করা হয় তাহলে কিন্তু অবশ্যই গণতান্ত্রিক দেশে এত বড় একটি বৃহৎ দল তাদের নেতাকর্মীরা জবাব দেবে বলেছেন এই ভিডিওতে। অতএব তাতে বোঝা যাচ্ছে যে নেক্সটে যদি এরকমের কিছু হয় তাহলে অবশ্যই তারা রাজপথে নেমে তার বিরুদ্ধে হয়তো বা কোনো অ্যাকশনে যাবে, এবং এতে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে। অতএব যদি কারো কোনো ভুল থাকে অবশ্যই তার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য সুন্দরভাবে আমি মনে করি বলা উচিত, যেহেতু সে একজন বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারের। অতএব তাকে সুন্দরভাবে নোটিশ করে বা তার বিষয়গুলো তাকে ধরিয়ে দেওয়ার জন্য এভাবে তাকে কথার মাধ্যমে আঘাত করে বলার কোনো প্রয়োজন আমি মনে করি নাই। আপনার যদি মনে হয় যে তার কথাটা ভালো বা মন্দ কী মনে হয় অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।